প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 সাপ্তাহিক আয়োজন মুক্ত কণ্ঠ নিবেদন করছে ইস্পাহানি মির্জাপুর। সাথে আছি আমি মাকসুদুন নবী। আজ আমরা কথা বলবো সারা দেশে ঈদুল আজহার প্রস্তুতি নিয়ে। আপনারা জানেন ঈদুল আজহার প্রস্তুতির একটা বড় অংশ জুড়ে থাকে ব্যবস্থাপনা, বিশেষ করে রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য তৈরি হয় অন্তত 40,000 টন, এবং এই বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে এক ধরনের অচলাবস্থা কিংবা শঙ্কা তৈরি হয়েছে। কেননা বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এক ধরনের আন্দোলনের কারণে প্রায় 3 সপ্তাহ অচলাবস্থা ছিল। তবে সবকিছু ছাপিয়ে 2 সিটি কর্পোরেশন বলছে যে তারা বর্জ্য ব্যবস্থাপনায় প্রস্তুত। আমরা এই নিয়ে আলোচনা করব, তবে তার আগে চলুন দেখে নেই ছোট্ট একটি প্রতিবেদন। চলমান অচলাবস্থায় 15 দিন পর নগর ভবনে প্রবেশের সুযোগ পেলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান তালুকদার, তাও ইশরাক হোসেনের সমর্থকদের বুঝিয়ে শুনিয়ে। কোরবানির ঈদের আগে বিএনপি নেতা ইশরাকের মেয়র হওয়ার আন্দোলনে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় চ্যালেঞ্জের মুখে এবারের বর্জ্য ব্যবস্থাপনা। এমন অবস্থায় চেষ্টা চলছে প্রস্তুতির। আমার মনে হয় আন্দোলনের প্রভাব রুট লেভেলে ওইভাবে পড়ে না। আমাদের কর্মী এবং আমরা ঈদের দিন 11টার ভিতরে আমরা ফিল্ডে চলে আসব। এসে আমরা ঈদের দিন সন্ধ্যার ভিতরে আপনি যদি একটু ভিজিট করেন, ইনশাল্লাহ আমাদের টার্গেট সন্ধ্যার ভিতরে যেন আমরা মোটামুটি 90 to 95% ময়লা যেন পরিষ্কার করে ফেলতে পারি। ঈদের পশু কোরবানি ঘিরে কমপক্ষে 40,000 টন বর্জ্য অপসারণ করতে হয় 2 সিটি কর্পোরেশনকে। 3 সপ্তাহ কাজে ব্যাঘাত ঘটলেও সব ওয়ার্ডে প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হয়েছে বলে জানায় দক্ষিণ সিটি। 75টি ওয়ার্ডে এবার কাজ করবে 8,000-এর বেশি কর্মী, যা আগের তুলনায় 1,500 বেশি। এর মধ্যে প্রতিটি হাটে থাকবে 200 জন পরিচ্ছন্নতা কর্মী। আশা করি এই যে 20 দিন বন্ধ ছিল সেটার প্রভাব আমাদের এই ঈদ সময়ের যে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম বা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম তার উপরে খুব বেশি একটা প্রভাব ফেলবে। উত্তরও প্রস্তুতির কমতি নেই বলে দাবি ডিএনসিসির। 3 দিনের জন্য আছে 10,000-এর বেশি লোকবল সহ প্রয়োজনীয় গাড়ির ব্যবস্থা। আমাদের প্রথম টার্গেট হচ্ছে দিনের ময়লা দিনে পরিষ্কার করা। আমরা সরাসরি এটার সাথে জড়িত থাকবো টানা 3 দিন, আমাদের কারো কোনো ছুটি নাই, ইনক্লুডিং মি। দ্বিতীয় হচ্ছে যে এগুলোর জন্য যতটুকু ট্রাক, ভ্যান, ড্রাম ট্রাক এবং অন্যান্য যতগুলো মেশিনস আছে, আমরা এটা পর্যাপ্ত পরিমাণে আছে। এবার রাজধানী থেকে বর্জ্য অপসারণ করে নেওয়া হবে মাতোয়াইল ও আমিনবাজারের আবর্জনা ভূমিতে। দর্শক, ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতির নানা আঙ্গিক নিয়ে আমরা কথা বলবো বর্জ্য ব্যবস্থাপনা, ঈদের জামাত এবং আইন শৃঙ্খলা সব কিছু নিয়ে। তবে যে রিপোর্টটি আমরা দেখছিলাম বর্জ্য ব্যবস্থাপনা, সেটি সহ আরও বেশ কিছু বিষয় নিয়ে, নগরের ব্যবস্থাপনা নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক জনাব মোহাম্মদ এজাজ। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। রাত পোহালে ঈদ, দেশব্যাপী মানুষ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন করবে এবং ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার অপেক্ষায় গোটা জাতি। তো জাতীয় ঈদগাহে ঈদের নামাজের আয়োজন করা হয়েছে। এর আগে গেল যে ঈদটা, রোজার ঈদে আমরা দেখেছিলাম যে আপনারা একটা বিশেষ ঈদ জামাতের আয়োজন করেছিলেন বাণিজ্য মেলা মাঠে। এবার কোনো নতুন কোনো ভেন্যুতে ঈদের জামাতের আয়োজন থাকলো না কেন? কোরবানির রিয়ালিটি আর রোজার ঈদের রিয়ালিটি আলাদা। রোজার ঈদটি হচ্ছে আসলে রমজানের পরে একটা বড় ফেস্টিভ্যাল, এবং এখানে ইনভলভমেন্টটা থাকে মূলত উদযাপন পুরোটা নিয়ে। তো এবং সেই উদযাপনেরও আবার 400 বছরের ইতিহাস এবং সুলতানি আমলের ইতিহাস ধরে প্রায় 1000 বছরের ইতিহাস কিন্তু এখানকার মুসলমানদের আছে। সেক্ষেত্রে ইট ইজ মোর অ্যাবাউট সেলিব্রেটিং এন্টায়ার ঈদ ফেস্টিভ্যাল, এবং সেটার একটা ঢং ছিল যে ঈদ মিছিল হয়েছে, আমরা এটাকে আরেকটু সুন্দর করে ফিরিয়ে এনে মেলা করেছি, সাথে প্রোগ্রাম করেছি, ডেমনস্ট্রেশন করেছি, কালচারাল প্রোগ্রাম করেছি, এবং ঢাকাবাসীকে আমরা সেমাই এবং মিষ্টি খাওয়িয়েছিলাম। কোরবানির রিয়ালিটি আবার অন্যরকম। কোরবানির রিয়ালিটিতে কোরবানির ফেস্টিভ্যালটাই হয় আসলে স্যাক্রিফাইসকে ধরে, মানে তার পশু যারা কোরবানি করেন সেই পশু কোরবানি করা, সেটার একটা ম্যানেজমেন্ট আছে, এবং বিলির মাধ্যমে আনন্দটা হয়। তো সুতরাং রোজার ঈদের আনন্দ হচ্ছে এক ধরনের সবার সাথে মিলে আনন্দ ফুর্তি করা, আর কোরবানিটা হচ্ছে যে আসলে আমার খাদ্য এবং আমার যে স্যাক্রিফাইসের যে মাংস, সেটা আমি অন্যের সাথে শেয়ার করে আমি যেই আনন্দটা পাবো, সেই শেয়ারিংয়ের স্টাইলটা আরেক রকম। তো যে কারণে আমরা একই ধরনের প্রোগ্রাম রাখিনি, কারণ শহরবাসী এবং অন্য যারা আছেন
তাদের ইনভলভমেন্টটা 3 দিন ব্যাপী থাকে আমরা দেখেছি পুরো বিষয়টি নিয়ে। তো যে কারণে এবার আমরা একটু স্পেস দিয়েছি, দেখি হয়তো বা ভবিষ্যতে যদি আমরা কোনো আরেকটু ইনক্লুসিভ কালচারাল ইভেন্ট যদি করতে পারি সেটা আমরা করব। তারপরেও সিটি কর্পোরেশন থেকে আমরা এবার বিভিন্ন জোনে এই শহরের যারা স্ট্রিট পিপল যারা আছেন এবং ছিন্নমূল যারা আছেন তাদের সাথে আমরা 3 দিন ব্যাপী ইয়াতে ফার্ম গেটে আমরা ঈদ উদযাপন করব, আমরা খাবার শেয়ার করব, আমি নিজে তাদের সাথে যাব, মিরপুরে আমরা করব, উত্তরাতে আমরা করব। আমাদের কিছু বন্ধুরা ঢাকায় আছেন, রাজবংশী পরিবার, এরা হচ্ছে হিন্দু সংখ্যালঘু, তাদের সাথেও আমি পার্সোনালি যাব। তো সুতরাং এরকম করে আলাদা আলাদাভাবে বিভিন্ন ক্লাস্টারে আমরা নিজেরা গিয়ে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে গিয়ে আমরা এই উদযাপন নিশ্চয়ই এটা একটা নতুনত্ব তৈরি করবে। কারণ এই কোরবানি ঈদের যে মাহাত্ম্য সেটি হচ্ছে ত্যাগ, এবং এই যে কোরবানির মাংস বিলি করা, দেখা যায় যে দরিদ্রদের অনেকটা বড় অংশ হয়তো অনেকে পানও না ঠিক মতো, সেটি একটি বিষয় রয়েছে। আমরা শুরুতে যে রিপোর্টটি দেখছিলাম বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে, ঢাকা দক্ষিণে এক ধরনের অচল অবস্থা ছিল, কিন্তু প্রশাসক প্রত্যয়ই যে বর্জ্য ব্যবস্থা ঠিকঠাকভাবে হবে। এর আগে যিনি মেয়র ছিলেন অনেক হাঁকঢাক করে তিনি বর্জ্য ব্যবস্থাপনার কার্যক্রমটা করতেন, কিন্তু কখনো কখনো দেখা গেছে যে দিনেরটা দিনে পরিষ্কার হচ্ছে না। এবারও কি সেই বৃত্তে থাকবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন? আপনাদের প্রস্তুতি আসলে দুপক্ষেরই প্রস্তুতির ক্ষেত্রে আমি বর্জ্যের রিয়ালিটিটা বলি তাহলে খুব সহজ হবে বোঝার জন্য। এই কোরবানির সময় পুরো ঢাকাতে 3 দিন ব্যাপী কোরবানি হয়। জেনারেলি 90% না গরু কোরবানি হয় প্রথম দিন, মানে পশু কোরবানি হয় প্রথম দিন দু সিটি কর্পোরেশন এরিয়াতে। এরপরে দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনে অনেকে কোরবানি করেন, বিশেষ করে পুরাতন ঢাকার যারা এবং নতুন ঢাকারও যারা পুরাতন ঢাকার কালচার ক্যারি করেন তারা সেকেন্ড ডেতেও করেন, থার্ড ডেতেও কোরবানি করেন। এবং ঢাকায় কোরবানির এই একটা বড় লজিস্টিক্যাল ইস্যু হচ্ছে কষাই পাওয়াটা একটা দুরূহ ব্যাপার, যেহেতু প্রচুর গরু, ছাগল, মহিষ এবং খাসি আছে, সেই অনুযায়ী কষাইয়ের নৈকট্য মানে অ্যাভেলেবিলিটি না থাকার কারণে কিন্তু এই কোরবানির একটা পার্টিকুলার টাইমে হয় না। এটা হচ্ছে একটা বড় বিষয়। তো যে কারণে সারাদিন ব্যাপী গরু কোরবানি হবে, সারাদিন ব্যাপী কিন্তু ওয়েস্ট জেনারেট হবে। এবং ওয়েস্ট জেনারেশনের তিনটি ধরন আছে। একটি হচ্ছে যে এই যে আজকে কালকে যারা পশু কিনেছেন তাদের বাসায় খ্যার, পশুর খাদ্য, এটাও একটা ওয়েস্ট, এবং এটাও কিন্তু কোথাও না কোথাও খুবই আনস্ট্রাকচারডলি ডাম্পিং করা হয়। তো এটাকে কিন্তু কালেক্ট করতে হবে আমাদের বিভিন্ন জায়গায়, এবং পুরো রাস্তা ব্যাপী কিন্তু আপনি এটা দেখবেন। তো এটা কালেকশনটা একটু সময় নিয়ে করতে হবে। সেকেন্ড হচ্ছে যে অন দ্য ডে অ্যানিমাল স্লটারের পরে যেই ওয়েস্টটা তৈরি হয়, ভুঁড়ি আর এর ভিতরে যে ময়লাগুলো আছে, চামড়ার সাথে ময়লাগুলো আছে, রক্ত, সেটা কিন্তু এই স্পট একটা পরিষ্কার করতে হয় এবং এটা কালেকশন করতে হবে সারা দিনব্যাপী। সেটা করতে গিয়ে আমরা যে স্ট্যাটিস্টিক্স যদি আপনি দেখবেন যে ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণে গড়ে 1500 মানুষের জন্য আমরা যদি 10,000 লোক নিয়োগ করি, আমরা এবার উত্তরে 10,000 টার্গেট করেছি, কিন্তু আমাদের 10,000 লোক নেই, আমাদের 5,000 লোক আছে, আর 5,000 হচ্ছে আউটসোর্সিং এবং যারা ময়লা কালেক্ট করে ভলেন্টিয়ার সব সহ। আমরা যদি 10,000ও গড়ে করি, উত্তরে 10,000, দক্ষিণে 10,000 করি, তাহলে 1500 মানুষের ওয়েস্ট কালেকশনের জন্য একজন লোক থাকবে। দিস ইজ রিয়েলি সিগনিফিকেন্টলি লো এই কন্ডিশনে আমরা যদি চিন্তা করি। তারপর আমরা এই চ্যালেঞ্জটা সিটি কর্পোরেশন করে আমরা এই যে দুই পক্ষই এবার আমরা একটি কথা বলছি, সেটা হচ্ছে যে দিনের ময়লা আমরা দিনে কালেক্ট করব। গত টাইমে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন তারা চেষ্টা করেছিলেন যে একটা চমক দেখানোর জন্য, যে দুপুরের মধ্যে বিকালের মধ্যে ময়লা কালেক্ট করতে, কিন্তু যিনি বিকালে কোরবানি দিবেন স্লটে কষাই পাবেন, সেটা তো পরিষ্কার করতে হবে। এবং একই রোডে আমরা ময়লা কালেক্ট করে নিয়ে যাব, কিছুক্ষণ পর আবার ময়লা জেনারেট হবে, কারণ উনি আর অন্য কেউ কোরবানি দিচ্ছে। তো সুতরাং থ্রু আউট দিস টাইম বারবার কর্মী বাহিনী কি শিফট ওয়াইজ কাজ করবে নাকি একই যারা সকালে শুরু করবে? কারণ আমাদের কন্টিনিউয়াস কাজ, কিন্তু উপায় নেই। আমি আপনাকে বললাম যে 1500 মানুষের জন্য একজন হচ্ছে কর্মী। তো স্বাভাবিক। এখন আপনি চ্যালেঞ্জের কথা বলছিলেন, যে বা চ্যালেঞ্জটা আপনারা নিয়েছেন, একটা বড় চ্যালেঞ্জ তৈরি করে বৃষ্টি। কারণ দেখছি এবার একটু আগাম 2 সপ্তাহ আগেই মনসুনটা এসেছে এবং আগাম বৃষ্টিটা হচ্ছে, যেটি জুলাইয়ের দিকে এই বৃষ্টিটা হওয়ার কথা। তো ওয়েদার বলা যায় না, যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে এই ওয়েস্ট ম্যানেজমেন্ট আসলে কীভাবে হবে আপনাদের, সেটা নিয়ে ভেবেছেন কি? হ্যাঁ, আমরা ভেবেছি। বৃষ্টি হলে আমাদের কালেকশনের প্রবলেম হবে না, কারণ আমরা তো প্রিপারেশন নিয়েই মাঠে থাকবো। তো সুতরাং বৃষ্টি হোক ঝড় হোক আমাদের কালেক্ট করতেই হবে, এবং আমরা মাঠে আছি, ইনক্লুডিং মি। প্রবলেমটা হবে
প্রাইমারি কালেকশনের পরে তো এটা এসটিএসে যায়, এসটিএস থেকে তো আমাদের ড্রাম ট্রাক আছে এবং সাফিসিয়েন্ট গাড়ি ঘোড়া আমাদের আছে, তো সেটা সমস্যা হবে না। সমস্যা যে ল্যান্ডফিল ইজ এ বিগ প্রবলেম, সেটা মাতোয়াইলেও একই সমস্যা। এই আমিনবাজার ল্যান্ডফিল নিয়ে আমরা কথা বলবো। এমনিতেই ঢাকার যে দুটো ল্যান্ডফিল আমিনবাজার এবং মাতোয়াইল, এগুলো এমনিতে ওভারফ্লোড, নতুন করে নতুন নতুন বর্জ্য এখানে যুক্ত হচ্ছে, আরও অনেক ধরনের পরিবেশের ঝুঁকি তৈরি করছে, সেটি নিয়ে আমরা কথা বলবো। আপনি জানেন যে আজকে শেষ রাত, ঈদের আগের রাত, মানুষ এখনও বাড়ি ফিরছে। বাড়ি যাওয়াটাও একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার, গ্রামে যাওয়ার যে পথে পথে দেখা যায় নানা ভোগান্তি, যানজট, গাড়ির স্বল্পতা, সে কারণে ট্রাকে মানুষ যাচ্ছে। চট্টগ্রামে একটা দুর্ঘটনার খবর আপনি জানেন, একটা ছোট শিশু মারা গেছে, এক বাবার আর্তনাদ আমরা শুনেছি। সবশেষ আমরা খবরটা একটু জানতে চাই। দর্শক সিরাজগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, সেখান থেকে আমাদের রিপোর্টার হিরোগুন, আপনি কোথায় আছেন এবং উত্তরাঞ্চল অভিমুখী এবং সিরাজগঞ্জ দিয়ে যেই সমস্ত রুটে বাস চলাচল করে, ঠিক এই মুহূর্তে যানজট পরিস্থিতি কিংবা গাড়ির চাপ কতখানি? আমি এখন রয়েছি যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড়ে। শেষ মুহূর্তে কিন্তু মানুষ তাদের স্বজনদের সাথে ঈদ করতে কিন্তু বাড়ি ফিরছে। ঠিক এই মহাসড়ক দিয়ে কিন্তু উত্তর পশ্চিম অঞ্চলের যানবাহনগুলো কিন্তু চলাচল করে। তবে গত দুদিন ধরে কিন্তু এই মহাসড়কের কিন্তু যে চাপ যানবাহনের, সেটি কিন্তু বেড়ে যায়। তবে এখন আমরা যেটি দেখতে পাচ্ছি, এখনও কিন্তু যানবাহনের চাপ রয়েছে। যাত্রীবাহী বাসের পাশাপাশি আমরা দেখেছি যে অনেকেই পণ্যবাহী ট্রাকে চড়েও কিন্তু স্বজনদের সাথে ঈদ করতে বাড়ি ফিরছে। তবে রাত 10টা থেকে কিন্তু সিরাজগঞ্জে এই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, এখনও কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যে কারণে যারা ট্রাকে চড়ে বাড়ি ফিরছে তাদের কিন্তু কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়েছে। তবে গতকাল থেকে কিন্তু এই যে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে কিন্তু যানবাহনের চাপ অনেকটাই বেড়ে যায়। কিন্তু যানবাহনের চাপ বাড়লেও কিন্তু এই মহাসড়কে আমরা এখন পর্যন্ত কোথাও কোনো যানজটের কিন্তু। হিরোগুন, আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আমার জানা মতে গত 24 ঘন্টা কিংবা 48 ঘন্টায় যারা উত্তরাঞ্চলে গেছেন, তারা একটা বড় ভোগান্তির মধ্যে পড়েছেন যে যমুনা সেতুতে অন্তত 1.5 থেকে 2 ঘন্টার একটা যানজট কিংবা ধীর গতিতে থাকতে হচ্ছে। এটি কি শুধু টোল প্লাজার ধীর গতির কারণে, নাকি এটি যানজট? আসলে যমুনা সেতুর উপরে কিন্তু আসলে আপনারা জানেন যে মহাসড়কটি 4 লেনে উন্নীত হয়েছে। তবে যমুনা সেতুতে এসে কিন্তু যানবাহনগুলো কিছুটা ধীরগতি হয় এবং বেশ কয়েকটি দুর্ঘটনাও ঘটেছিল গতকাল, যে কারণে কিন্তু এই মহাসড়কে কিন্তু সেতুর পূর্ব পারে কিছুটা ভোগান্তি এবং যানজট ছিল। এবং টোল প্লাজা পার হয়ে যখন আবার সেতুর পশ্চিম পারে যানবাহনগুলো আসে, তখন কিন্তু আবার স্বাভাবিক গতিতেই যানবাহনগুলো যেতে পারে। কারণ এই যমুনা সেতুর পশ্চিম পাড় থেকে চান্দাইকোনা পর্যন্ত সিরাজগঞ্জের যে মহাসড়ক রয়েছে 38 কিলোমিটার, এই মহাসড়ক কিন্তু 4 লেন উন্নীত হওয়ার কারণে কিন্তু এবছর আমরা যেটি দেখেছি যে যানবাহনের চাপ বাড়লেও কিন্তু এই পশ্চিম সংযোগ মহাসড়কে কিন্তু তেমন একটা যাত্রীদের ভোগান্তি আসলে ছিল না। তবে আজকে সন্ধ্যার পর থেকে কিন্তু দেখেছি যে যানবাহনের কিন্তু চাপ রয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে এখান দিয়ে একটি ট্রেন চলাচল করলো এবং যারা ছাদে যাচ্ছিল তারা কিন্তু বৃষ্টির কারণে অনেকটা ধন্যবাদ হিরোগুন আমাদেরকে সিরাজগঞ্জ থেকে সবশেষ খবর জানাবার জন্য। দর্শক, আমাদের সঙ্গে কথা বলছিলেন সিরাজগঞ্জ থেকে হিরোগুন। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জনাব এজাজ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। আপনি যেটি বলছিলেন যে বৃষ্টির সমস্যা হবে না, সমস্যা হবে ল্যান্ডফিল, কেন? ল্যান্ডফিলের আমিনবাজারটাই বলি প্রথমে, দুটোরই একই সিচুয়েশন। আমিনবাজারের ল্যান্ডফিলটি যখন করা হয় তখন তার আগে আমাদের ঢাকা শহরের বর্জ্য ব্যবস্থাপনা ছিল যে যেখানে সেখানে ময়লা ফেলে রাখা হতো। আপনার মনে পড়ে কিনা যে আজ থেকে 15-20 বছর আগে রাস্তায় ময়লা, খালের মধ্যে ময়লা ডাম্পিং হচ্ছে, যেখানে সেখানে ময়লা ডাম্পিং হচ্ছে, এবং এটা একটা অরাজকতা পরিস্থিতি ছিল। তারপরে সিটি কর্পোরেশনের যারা নেতৃত্বে ছিলেন তখন তারা চিন্তা করলেন যে ঠিক আছে, আমরা অ্যাটলিস্ট ময়লাটা কালেক্ট করে আমরা একটা জায়গায় জমা রাখি, মানে আপাতত এটা ডাম্পিং করি। এবং সেই ডাম্পিংয়ের মাথায় রেখে ওই সময় আনিস সাহেব ছিলেন, তারা এবং তার সাথে যারা পুরো টিম ছিল তারা আমিনবাজার, যেখানে এটা একটা ফ্লাড প্লেন জোন, এই তুরাগের ফ্লাড ফ্লো জোনের মাঝে,
ইমার্জেন্সি ভিত্তিতে সেখানে এই ডাম্পিংটা শুরু হয়েছিল। এই ডাম্পিংটা এবং STS করা হলো, যে মানে এখনকার ঢাকায় যেই পুরো ঢাকাতেই যেই বর্জ্য ব্যবস্থাপনাটা আছে সেটা হচ্ছে যে বাসা থেকে কমিউনিটি ময়লাগুলো কালেক্ট করে STS পর্যন্ত আনার কথা, যদিও এখানে একটা রাজনৈতিক অর্থনীতি ঢুকেছে পরে। STS থেকে STS সেকেন্ডারি কালেকশন জায়গা, সেখান থেকে ল্যান্ডফিলে নিয়ে এরপর আর কারও কোনো দায়িত্ব নাই। এই হচ্ছে এখনকার সময় পর্যন্ত বর্জ্য ব্যবস্থাপনার স্ট্যাটাস। আপনি ইউরোপের বর্জ্য ব্যবস্থাপনার স্ট্যাটাসগুলো যদি দেখেন, আজ থেকে 150 বছর আগে এই স্টাইলে কিন্তু ইউরোপের বর্জ্যগুলো কালেক্ট হতো। বাড়ি থেকে এরকম 4 চাকার গাড়িতে করে ময়লাগুলো কালেক্ট করে ঘোড়ার গাড়িতে করে অথবা অন্য কোনো গাড়িতে করে টেনে নিয়ে কোনো এক জায়গায় ডাম্পিং করা হতো। তো সুতরাং ঢাকা একদিকে আমরা বলি যে পৃথিবীর 4th লার্জেস্ট গোয়িং টু বি মেগা সিটি, সেই ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা 130 বছরের পুরাতন। এই যে আপনি বলছেন যে 130, জি জি জি। তো সুতরাং সেই লেগেসিটা আমি এসে পেয়েছি, সেটা কিছু একটা করতে হবে আমাকে, এটা একটা চ্যালেঞ্জ আমার আছে। যখন এই ল্যান্ডফিলটা হওয়ার পরে জাপানিজরা এটা টেকনিক্যাল সাপোর্ট দিয়ে বললো যে এই ল্যান্ডফিলটা 2017 পরে এটা এক্সপায়ার করবে, মানে তার ফুল ক্যাপাসিটি শেষ হয়ে এরপর 2017 পরে একটুও ময়লা এখানের মধ্যে রাখা যাবে না। তো 17 পরে আজকে কত বছর, 5 + 3 8 বছর হয়ে গেল। এবং এই 8 বছরে কোনো এমার্জেন্সি ব্যবস্থা করা হয় নাই। একটা চুক্তি করা হয়েছিল যে এটা ওয়েস্ট টু এনার্জি করা হবে। এখন ওয়েস্ট টু এনার্জি যদি চুক্তি করা হয়, সেটা পরিবেশ অধিদপ্তর একটা সময় মানে অনুমোদন দিয়েছিল, কিন্তু কোনো নীতিমালা ছিল না দেখে পুরো মানে তাকে ক্লিয়ারেন্স দেওয়া হয় নাই। এখনও কোনো নীতিমালা তৈরি হয় নাই। সৈয়দ রিজওয়ানা হাসান চেষ্টা করছেন একটি নীতিমালা তৈরি করে দেওয়ার জন্য। একটা প্রশ্ন তখন আসবে, যেটা আপনার মনেও আসবে, সেটা হচ্ছে দ্যাট মিনস ওয়েস্ট টু এনার্জি করলে কি এই যে এখন 90 ফিট উঁচু হয়েছে ল্যান্ডফিল, এই সবগুলোকে ওয়েস্ট টু এনার্জিতে নিয়ে যাওয়া হবে? উত্তর হচ্ছে না। দ্যাট মিনস তাহলে এই যে পাহাড় সমান ময়লা আমরা তৈরি করলাম, এইটার কোনো সলিউশন নাই। খেয়াল করে দেখেন, নতুন যেই 4000 টন আমরা প্রডিউস করি ঢাকা উত্তরে, সেই 4000 টন ময়লা থেকে হয়তোবা নেট 2 থেকে 3000 টন থাকবে, যেটা ইনসিনারেশন করে ওয়েস্ট থেকে এনার্জিতে রূপান্তরিত করা হবে। এটা এক ধরনের এখন ইনএভিটেবল। এটা তো ওয়েস্টটা আমার জন্য সম্পদ হওয়ার কথা, সেটা এখানে লায়াবিলিটি হয়েছে। আর ইমার্জেন্সি ভিত্তিতে আমিনবাজার ল্যান্ডফিল যখন আমি এসেই দেখলাম, আমার তো প্রায় 100 দিন পার হলো, মানে 3 মাস, 3.5 মাস আমার রেসপন্সিবিলিটি। আমি এসে দেখলাম যে এটাকে এখন আর তোর উপর উঠানো যাচ্ছে না। তো এখন ইমিডিয়েটলি আরও 50 একর জায়গা যদি আমি পাশে না নেই, আমি এখনকার সময় ময়লাটাও ফেলার জায়গা নেই, এটা আমার অফিসের সামনে ফেলতে হবে। তো সেটা গত পরশু দিন আমরা ফাইন্যান্স মিনিস্ট্রিতে আমরা সেটা অ্যাপ্রুভালের জন্য দিয়েছি এবং তারা অ্যাকসেপ্ট করেছেন। তো সুতরাং এইটার ইমার্জেন্সি যে সমাধানটা এই মুহূর্তে, সেটা আমরা করে ফেলেছি, যে এখন আপাতত ময়লাটা এখানে রাখা হবে। কিন্তু দুটো কাজ এখন আপাতত তারপরে করতে হবে। একটি হচ্ছে যে ডেফিনেটলি যদি ওয়েস্ট টু এনার্জি পরিবেশ অধিদপ্তর যদি কোনো নীতিমালা করে, সেই নীতিমালার উপর ভিত্তি করে একটা এনার্জিতে এটাকে নিয়ে যেতে হবে। আর বর্তমান যেই চলমান যে ওয়েস্টটা রয়ে গিয়েছে আর 90 ফিট উঁচু হয়ে যদি একটা বড় লায়াবিলিটি, এবং আশেপাশে পুরো জায়গাটাকে ইসিএ করে ফেলেছে, তারা ইকোলজিক্যালি ক্রিটিক্যাল করে ফেলেছে, এটার জন্য আলাদা কোনো টেকনোলজিক্যাল সলিউশন লাগবে, না হলে এটা আমরা কি করব, তাই না? সুতরাং এটা নিয়ে এখনো কেউ ভাবছে না। এটা নিয়ে আমি বারবার চেষ্টা করছি, আমাদের পরিবেশ উপদেষ্টা উনিও বলেছেন তোমার এইটা নিয়ে কোনো চিন্তা আছে কিনা। তা আমরা কিছু বাইরে যারা ল্যান্ডফিলগুলোরকেই সেলফ নিয়ে এটাকে গ্যাস এটা থেকে উত্তোলন করে কিংবা অন্য কোনো অল্টারনেটিভ সমাধানে কিছু করার আছে, আমি আশা করি 1 বছরের মধ্যে আমরা একটা সমাধানে যেতে পারবো। এখন আসি ল্যান্ডফিল নিয়ে কি হয়েছে, চ্যালেঞ্জটা এই আলোচনাটায় আসবো। আমরা আবারও একটু আমাদের ঢাকার বাইরে যেতে চাই। আপনি জানেন যে দেশের সবচেয়ে বড় ঈদ জামাত হয় কিশোরগঞ্জের শোলাকিয়ায়। ঈদের প্রস্তুতি নিয়ে যেহেতু কথা হচ্ছে, সেখানকার আমরা প্রস্তুতির খবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কিশোরগঞ্জের শোলাকিয়ার ঈদগাহ পরিচালনা কমিটির সদস্য জনাব মাঝারুল ইসলাম। জনাব মাঝার, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। বৃষ্টি বাদলের দিন, এত বড় একটা ঈদ জামাত, এই বৃষ্টির মধ্যে কিভাবে আপনারা নিরাপদভাবে আয়োজন করছেন, বিশেষ কি ব্যবস্থা রাখছেন? ধন্যবাদ আপনাকে। আপনি অবগত আছেন যে শোলাকিয়া ঈদগাহ জামাত এটা 198তম ঈদগাহ জামাত, এই ঈদুল আজহার জামাত। সারা দেশ থেকে মুসল্লিরা এখানে ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ আদায় করতে আসেন, এবং এটা মাথায় রেখে কিশোরগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সরকারের বিভিন্ন দপ্তর
অত্যন্ত সচেষ্ট এবং তারা যথাযথ দায়িত্ব পালন করেন যাতে দূর দূরান্ত থেকে আগত মুসল্লিদের কোনো রকম কষ্ট না হয়। আমরা আশা করি যে এই বছরও অন্যান্য বছরের তুলনায় এই বছরও ধর্মপ্রাণ মুসলমানরা যে যেখান থেকে আসেন এখানে নামাজ আদায় করতে তাদের কোনোরূপ কষ্ট হবে না এবং সরকারের সকল দপ্তর এ ব্যাপারে সচেষ্ট আছেন। আমরা আশা করি ইনশাল্লাহ অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠু হবে এবারের ঈদুল আজহার জামাত, 198তম ঈদুল আজহার জামাত সুন্দরভাবে সম্পন্ন হবে এবং ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ শেষে তারা বাড়িতে নিরাপদে ফিরে যেতে পারবে। আপনাদের এত বড় একটা ঈদ জামাত, নিশ্চয়ই সেখানে শোলাকিয়ার যে সোসাইটি বা সমাজ ব্যবস্থা তাদের একটা বড় ইনভলভমেন্ট রয়েছে, যেটি হচ্ছে যে ঢাকায় আপনি জানেন বড় শহরগুলোতে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে মানুষ কোরবানি আর সম্পন্ন করার কাজটা করে। কিশোরগঞ্জে কি সেরকম কোনো ব্যবস্থাপনা আছে যে একটা গ্রামের নির্দিষ্ট স্থানে মানুষ এসে তাদের পশুগুলো কোরবানি করবে এবং সেখান থেকে পরবর্তী ওয়েস্ট ম্যানেজমেন্টগুলো কিংবা ব্যবস্থাপনাগুলো হবে? না, কিশোরগঞ্জে এই ধরনের ব্যবস্থা নেই। সবাই যার যার বাড়ির সামনে কুরবানি করেন এবং বর্জ্যটা দায়িত্ব যারা যারা কুরবানি দেন তাদের দায়িত্বে বর্জ্যগুলো পরিষ্কার করেন এবং পৌরসভার এখন তো নির্বাচিত জনপ্রতিনিধি নেই, পৌরসভার প্রশাসক আছেন, ওনারাও যথেষ্ট সচেতন এই ব্যাপারে। বর্জ্য ব্যবস্থাপনাটা ভালোই, কিশোরগঞ্জে ভালো। এখন বর্জ্য ব্যবস্থাপনা মূলত এলাকা ভিত্তিক যারা আছেন সচেতন নাগরিক ওনারা দায়িত্ব নিয়ে কিন্তু এখন বর্জ্য ব্যবস্থাপনা করেন, শুধু পৌরসভার উপরে নির্ভরশীল না, নিজ উদ্যোগেও এখন বর্জ্য ব্যবস্থাপনা করা হয়। ধন্যবাদ জনাব মাজহারুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আপনি আছেন আমাদের আলোচনায়। আমরা ল্যান্ডফিল এখন তাহলে কি করা যাবে, যেই ম্যানেজমেন্টে বা নতুন কোনো উদ্ভাবনী আছে কিনা সেটি নিয়ে কথা বলবো। তবে তার আগে আমাদের নিতে হবে ছোট্ট একটা বিরতি। দর্শক, আপনারা দেখছেন আমাদের সাপ্তাহিক আয়োজন মুক্ত কণ্ঠ, সাথেই থাকুন। স্বাগত আরেকবার বিরতির পর। আপনারা দেখছেন মুক্ত কণ্ঠ, নিবেদন করছে ইস্পাহানি মির্জাপুর চা। আমরা কথা বলছি ঈদুল আজহার প্রস্তুতি নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। আপনার সঙ্গে আলোচনায় ফিরব, তবে তার আগে আমরা একটু যেতে চাই মানিকগঞ্জে। ঢাকার থেকে যারা এখনও গ্রামের পথে যাচ্ছেন বিভিন্ন রুটে, বিশেষত মানিকগঞ্জ দিয়ে, সেখানে যান চলাচলের কী অবস্থা সেটি জানবার জন্য তার কাছ থেকে জানতে চাই। ইউসুফ, কী অবস্থা? আপনার পেছনে দেখতে পাচ্ছি রাস্তাঘাট প্রায় ফাঁকা, যানজট নেই বোধহয়, কী অবস্থা? মাকসুদ, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার প্রবেশদ্বার হচ্ছে এই ঢাকা আরিচা মহাসড়ক এবং পাটুরিয়া দৌলতদিয়া নৌপথ। এই দুটি পথেই কিন্তু আজকে সারাদিন বেশ কর্মব্যস্ত ছিল, অর্থাৎ যানবাহন যাত্রীদের বেশ একটা চাপ ছিল। আমরা ভোর থেকে সেটি লক্ষ্য করেছি। পদ্মা সেতু চালু হবার পরে এই পাটুরিয়া দৌলতদিয়া নৌপথের চাপ কিন্তু অনেকটা কমে গেছিল। বলতে গেলে যে আগে যে ভোগান্তি ছিল ঈদের 2 দিন 3 দিন আগে বা ঈদের আগের দিন এই ঘাট পার হতে তাদেরকে যেমন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় সেটি কিন্তু ছিল না। কিন্তু সেই একই চিত্র কিন্তু আজকে আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি। অর্থাৎ এই ঢাকা আরিচা মহাসড়কে সারাদিনই দেখছি আমরা থেমে থেমে গাড়ি চলছে এবং তারা এই পাটুরিয়া দৌলতদিয়া নৌপথ পার হওয়ার জন্য পাটুরিয়া ঘাট এলাকায় গিয়েছে। সেখানে যাবার পরে তাদেরকে কিন্তু সেই ঘাট পার হতে 7 থেকে 8 ঘন্টা সময় লাগছে। অর্থাৎ মধ্যরাতে যারা 2টা 3টার দিকেও যারা এই ঘাট এলাকায় পৌঁছেছে তারা কিন্তু সকাল 8টা 9টার দিকেও কিন্তু এই নৌপথ পার হতে পারেনি। অর্থাৎ তাদেরকে কিন্তু বেশ ভোগান্তি পোহাতে হয়েছে। এবং সেসব যাত্রী এবং যানবাহন চালক তাদের সাথে কথা বলছে, তারা যেমনটি বলছে আসলে যে এই ঘাট এলাকায় মূলত ফেরি এবং যে লঞ্চ সেটি যানবাহন এবং যাত্রীর তুলনায় পর্যাপ্ত ছিল না, সে কারণে কিন্তু তাদেরকে ভোগান্তি পোহাতে হয়েছে। আর আপনি জানেন যে নদীতে পানি বেড়েছে, স্রোত বাড়ার কারণে অন্যান্য সময়ে যে
পাটুরিয়া থেকে দৌলতদিয়া যেতে একটি ফেরি 30 থেকে 35 মিনিট সময় লাগতো, সেখানে আজকে লেগেছে 45 মিনিট বা 50 মিনিট। এই কারণে প্রত্যেকটি ঘাটে আমরা দেখেছি যখন পাটুরিয়া থেকে দৌলতদিয়া একটি ফেরি চলে যায়, পরবর্তী ফেরি আসতে কিন্তু 40 থেকে 50 মিনিট সময় লাগে। সেই সময়টুকু কিন্তু যাত্রীদেরকে অপেক্ষা করতে হয়েছে। আর তখন সে চিত্র দেখে মনে হয়েছে যে একদম প্রত্যেকটি ফেরিঘাটে যেন মানুষ বা যাত্রীদের একটি ঢল নেমেছে, একটা জনস্রোত। তো রাত 8টা-9টার পরে কিন্তু ঘাট এলাকা এখন স্বাভাবিক হয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে মানিকগঞ্জের সড়ক পথের খবরাখবর জানাবার জন্য। আপনি বিরতির আগে যেটি বলছিলেন যে স্যানিটারি যে ল্যান্ডফিল, সেই ল্যান্ডফিলের যে ধারণ ক্ষমতা সেটি ছাড়িয়ে গেছে অনেক আগেই। এখন সেটিকে কিভাবে নতুন করে টেকনোলজির মাধ্যমে ম্যানেজমেন্ট করা যাবে যেন এটি আরও সেখানে বর্জ্য ফেলা যায়, কিংবা সেখান থেকে যে গ্যাসোস ম্যাটেরিয়াল সেগুলো কাজে লাগানো যায়, কিংবা পরিবেশের ক্ষতিটা কমানো যায়। এখানে 3টি অ্যাপ্রোচ আছে। এক নাম্বার হচ্ছে যে যেহেতু আমার ল্যান্ডফিলে অনেক ওয়েস্ট আছে, এইটা নিয়ে একটা সলিউশন আসতে হবে এবং যেটা আমরা ভাবছি কি করা যায়। দ্বিতীয় হচ্ছে যে রেগুলার এই মুহূর্তে যেই আমরা তো প্রায় 4000 টন ওয়েস্ট প্রডিউস করি শুধু উত্তরেই, দক্ষিণে আরেকটু বেশি, প্রায় 5000-এর কাছাকাছি প্রতিদিন। তো এইটাকে তো ডাম্পিং করার কিংবা এটাকে আমরা কোনো টেকনোলজিতে যেতে পারি কিনা, যেটা আমরা বললাম আপনাকে প্রথমে যে আমরা ওয়েস্ট টু এনার্জি একটা চুক্তি আমরা একটি কোম্পানির সাথে করেছি, চাইনিজ। তো এটা হচ্ছে আরেকটা বিষয়। আর আমরা যদি পুরো ঢাকার ওয়েস্ট ম্যানেজমেন্টটা যদি একটু সাস্টেনেবলভাবে চিন্তা করি, যে ঢাকা যেটা আমি প্রথমে বললাম যে বাড়ি থেকে ময়লা কালেক্ট করে সেটা আমরা এসটিএসে নিব, এসটিএসের পাশে কেউ থাকতে চায় না, আবার সেটা আমি নিয়ে ল্যান্ডফিলে ফেলবো, এটা তো আজ থেকে 150 বছরের পুরাতন টেকনোলজি। তো এই ঢঙ্গে কি আমরা কি ঢাকাকে রাখবো কিনা? ডেফিনেটলি ল্যান্ডফিল বেস, এসটিএস বেস এই ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে বেরিয়ে আসতে হবে, সেটা আমি মনে করি। এবং সেটা কীভাবে কী করতে হবে, এখনই কোথাও কোনো জায়গায় পাইলটিং করতে হবে যে এই কিচেন ওয়েস্ট আলাদা হবে, অন্যান্য সেগ্রিগেটেড ওয়েস্টগুলো, অন্য যে ওয়েস্টগুলো যেটা রিসাইকেল করা যায় সেটা আলাদা হবে। হতে পারে 3টা বিন অথবা মিনিমাম 2টো বিন বেস। সেটা কি শুরু করেছেন? সেটা আমরা একটা পাইলটিং কথাবার্তা আমরা বলছি। আমরা হয়তোবা গুলশান সোসাইটি, বাড়িধারা সোসাইটি থেকে শুরু করে আরও ঢাকার 5টি সোসাইটিতে এটা আমরা শুরু করব ঈদের পরে। অলরেডি বাড়িধারা সোসাইটি একভাবে করছে, সেটাকে আমরা কিভাবে আরেকটু নাইসলি করতে পারি সেটা আমরা এই পাইলটিংগুলো। কিন্তু সেটা সেই বর্জ্যটা তো গিয়ে আবার ওকে এখন ল্যান্ডফিলে ফেলা ছাড়া আমাদের আর কোনো উপায় কি আছে? হ্যাঁ, এটাই মূল বিষয় যে কিচেন ওয়েস্ট যেটা থাকবে সেটা ফার্টিলাইজারে চলে যাবে, আর অন্যান্য যে ওয়েস্টগুলো আছে সেটা রিসাইক্লিং ফ্যাক্টরিতে যাবে। আলটিমেটলি ঢাকায় কোনো এসটিএস এর প্রয়োজন পড়বে না, কিংবা কোনো ল্যান্ডফিলের প্রয়োজন পড়বে না। আমাদেরকে ওখানে যেতেই হবে। এবং এখানে যদি আপনি যেতে চান, এখানে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে আমাদের লিডারশিপ এবং রাজনৈতিক লিডারশিপদেরকে এগিয়ে আসতে হবে, কারণ তাদের রোলটা এখানে খুব গুরুত্বপূর্ণ। আপনি ফার্টিলাইজার কারখানায় পাঠিয়ে দেওয়ার কথা বলছিলেন। দেখেন, ঢাকা শহরের দৈনন্দিন যে বর্জ্য, তার থেকে একটা ডিফারেন্ট, একটা পার্টিকুলার ক্যারেক্টার আছে যে এই কোরবানির যে বর্জ্য, আমরা জানি এখান থেকে কি বর্জ্য প্রডিউস হবে, এখান থেকে কি হবে, রক্ত, এখান থেকে হবে ধরেন গরুর বিষ্ঠা, কিংবা গরুর যে উচ্ছিষ্ট হাড়, গোড় কিংবা মাংস বা ইত্যাদি। তো তাহলে এর থেকে কোনোটা হয়তো হতে পারে কম্পোস্ট সার, কোনোটা থেকে হতে পারে মাছের খাদ্য। তো তাহলে এই বাৎসরিক এই টার্গেটটা করে সবগুলো এই ল্যান্ডফিলে গিয়ে না ফেলে এটিকে কোনো প্রজেক্টের আওতায় আনা যায় কিনা, কোনো ভাবনা আছে? সেটাও করা উচিত হবে, কারণ আমাদেরকে আলটিমেটলি এই পুরো রিসাইক্লিং ফ্যাক্টরিটাকে একটা ইন্ডাস্ট্রিতে রূপান্তরিত করতে হবে, যে পুরো একটা এরিয়া ধরে পুরো জায়গাটা হবে রিসাইক্লিং ইন্ডাস্ট্রি। সেখানে কিচেন ওয়েস্টটাকে রূপান্তর করা হবে, প্লাস্টিক ওয়েস্টকে রিসাইক্লিংয়ের একটা জায়গায় নিতে হবে। ওয়েস্ট প্রচুর তৈরি হচ্ছে এখন, তাই না? সেটাকেও তো আমাদের মাথায় রাখতে হবে। মেডিকেল ওয়েস্ট চিন্তা করে দেখেন যে পুরো 2 সিটি কর্পোরেশনের মাত্র 2টি কোম্পানি মেডিকেল ওয়েস্ট তারা কালেক্ট করে, এবং তারা এটাকে কতটুকু স্ট্যান্ডার্ড অনুযায়ী করে সেটা একটা বড় প্রশ্নবিদ্ধ, কারণ আমি নিজে দেখেছি তারা এটাগুলো পুড়িয়ে ফেলছে। তো সুতরাং এটা আরেক ধরনের মানে স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। প্লাস এই বিভিন্ন এমার্জেন্সি পিরিয়ডে যেই নতুন করে সলিড ওয়েস্ট আমরা তৈরি করছি, যেটা কোরবানির সময় যেটা হচ্ছে, এই সবগুলো ধরেই আলটিমেটলি একটা এগ্রিগেট ওয়েস্ট ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি তৈরি করে একটা জায়গা ধরে এটা ওয়েস্ট ম্যানেজমেন্ট পার্ক হবে। সেখানে গিয়ে
ঢাকাতে যেরকম ল্যান্ডফিল বেজ হবে না, কিন্তু এটাকে তো আমার রিসাইক্লিং ফ্যাক্টরিতে চলে যাবে, যেটা আমার ইকোনমিতে আসবে নতুন করে। রাইট, রিসাইক্লিংটা আধুনিক পদ্ধতিতে করলে সেটি আলাদা করে একটা ইকোনমি তৈরি করবে। আমরা আবারও একটু ঢাকার বাইরে যেতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বরিশাল থেকে আমাদের ব্যুরো প্রধান কাউসার হোসেন রানা। রানা, বরিশালে ঈদের প্রস্তুতি কেমন? বিশেষত এই বৃষ্টি বাদলের দিনে বড় ঈদ জামাতগুলো ঠিক কীভাবে হবে এবং একই সাথে কোরবানির যে পর্য সেটি ম্যানেজমেন্ট করার জন্য সিটি কর্পোরেশন কিংবা নগর প্রশাসন কী ধরনের উদ্যোগ নিয়েছে? হ্যাঁ, যাতে ঢাকা থেকে যে কথা, ঠিক বরিশালেও বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে সুষ্ঠুভাবে জামাত যাতে মানে ভালো পরিবেশে বৃষ্টি হলেও যেন জামাতের কোনো বিঘ্ন না ঘটে, মুসল্লিদের নামাজ আদায়ের জন্য কোনো সমস্যা না হয়, সেই জন্য তারা কিছু পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনার জন্য ব্যবস্থা নিয়েছে। আমাদের সাথে আজকে কথা হয়েছে সকাল 11:30 রায়হান কাউসারের সাথে। তিনি পরিদর্শন করেছিলেন বরিশালের প্রধান যে ঈদের জামাত, এটি বরিশালের কেন্দ্রীয় হেমায়েতুদ্দিন ঈদগাহে অনুষ্ঠিত হয়। আগামীকাল সকাল 4:30 এই জামাতটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এটি নগরীর বান রোডে অবস্থিত এবং এখানে প্রায় একসাথে 5,000-এর বেশি মুসল্লি একসাথে জামাত আদায় করতে পারে। তো আমরা দেখেছি যে সামিয়ানা টানানো হয়েছে পুরো ময়দান জুড়েই, এবং বিশেষ করে বৃষ্টি যেন বিঘ্নিত না করতে পারে এই জন্য সামিয়ানা ময়দানের অর্ধেকটা অংশে বেশ মোটা করে সামিয়ানা দেওয়া হয়েছে, অর্থাৎ 2 পল্লা থেকে 3 পল্লা করে দেওয়া হয়েছে, যাতে বৃষ্টি হলেও সেই বৃষ্টি যেন নিচে না পড়ে। এবং পাশাপাশি অন্যান্য যে মসজিদগুলো রয়েছে সেখানে ঈদের জামাত হবে, সেখানে তো স্বাভাবিকভাবেই বৃষ্টি হলে তেমন কোনো সমস্যা নেই। আর বরিশালে আরেকটি বড় জামাত অনুষ্ঠিত হয়, এটি হচ্ছে চরমোনাই মাদ্রাসা মাহফিলে মাদ্রাসা ময়দানে, এবং আরেকটি হচ্ছে উজিরপুরের গুঠে বাইতুল আমানে। তো বাইতুল আমান যেটি, সেখানেও মসজিদ রয়েছে, এবং চরমোনাই যেখানে মাদ্রাসা সেখানেও বড় মসজিদ রয়েছে, সেখানেও খুব বেশি সমস্যা হওয়ার কথা না বলে তারা দাবি করছেন। পাশাপাশি আরেকটি বিষয় আপনি জানতে চাচ্ছিলেন যে বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি। হ্যাঁ, সেই বিষয়ে তারা দাবি করছে যে আগামীকাল দুপুর 2:30 থেকে তারা বর্জ্য অপসারণের কার্যক্রমটি শুরু করবে এবং সন্ধ্যার মধ্যে এই কার্যক্রম শেষ করে ফেলবে তারা আশাবাদী। আর বরিশাল নগরীতে 30টি ওয়ার্ড রয়েছে, সেই 30টি নগরীর 202টি পয়েন্টে স্পট তারা নির্ধারণ করেছে যেখানে পশু সবাই দেবে। ধন্যবাদ কাউসার হোসেন রানা আমাদেরকে সবশেষ খবর সেখানকার জানাবার জন্য। নির্দিষ্ট স্লটার হাউস তৈরি করার কথা বিভিন্ন সময় শোনা যায়, গেল সরকারের আমলে বেশ কয়েকবার এটি শোনা গিয়েছে যে বিক্ষিপ্তভাবে কোরবানি না দিয়ে বিভিন্ন ঢাকার বাইরে জেলায় সমাজভিত্তিক এলাকাভিত্তিক এই ধরনের ব্যবস্থাপনা করা হয় ব্যক্তিগত বা কিংবা সমষ্টিগত উদ্যোগে, যে নির্দিষ্ট কয়েকটা স্লটার হাউস থাকলো যেখানে মানুষ পশু নিয়ে যে কোরবানি করবে, সেখানে এগুলো পরিষ্কার করা বা অন্যান্য কাটাকুটির কাজ করবে, তাতে করে শহর জুড়ে যে একটা এলোমেলো কারবার চলে সেটি বন্ধ করা যাবে। সেটি নিয়ে কি কোনো আপনাদের কার্যক্রম আছে বা কোনো উদ্যোগ আছে? এক নম্বর হচ্ছে এই আমাদের স্লটার হাউস আছে, এইবারও আমরা রেডি করে রেখেছি। আমরা এই হচ্ছে মহাখালীতে একটি আছে খুব ভালো, এটাতে ভলেন্টিয়ার থেকে শুরু করে স্লটারিংয়ের জন্য সাপোর্টিভ যা লাগবে আমরা রেডি করে রেখেছি, এবং এটা আমরা কিন্তু ফেসবুকে আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা মার্কেটিং করেছি। আরও অনেকগুলো স্লটারিং হাউস আমাদের আছে, সবগুলো রেডি করা। সেগুলোর ক্যাপাসিটি কেমন আসতেছে, কিন্তু মজার বিষয় হচ্ছে এই যে আমরা স্লটার হাউস রেডি করে রাখলাম, আমরা এখন পর্যন্ত একটা রেসপন্সও পাই না যে স্লটার হাউসে গিয়ে কেউ এটা করতে চায়। এটা হচ্ছে খুবই দুঃখজনক বিষয়। না, এখন স্লটার হাউসে গিয়ে কেন করছে না এটা মানুষকে জানে আসলে? হ্যাঁ, আশেপাশের লোকজন তো জানে। ওই প্রচারণা কি আছে? সেটা আমরা মনে করি কোথায় কোথায় আছে এখন। ধরেন আমাদের মহাখালীটা পুরো রেডি আছে এখন এই মুহূর্তে, কারণ বাজার যে ফার্ম গেট থেকে পার হওয়ার সময় এই পাশে যেটা সেটা রেডি আছে। এই ওর তারপরে আরেকটা হচ্ছে যে ওই সাইডে মানে ব্র্যাক ইউনিভার্সিটির উল্টো দিকে যে লোকালিটি আছে সেখানে রেডি আছে। বাকিগুলো এই তিনটা আমরা পাইলট হিসেবে একদম পুরো রেডি করে রেখেছি, কিন্তু রেসপন্স আমরা কিরকম পাই সেটা দেখার জন্য। এটা একটা বিষয়। এবারে কি প্রথম না, এর আগে এগুলো ব্যবহার হয়েছে? এগুলো সবসময় আমরা রেডি করে রাখি, কিন্তু ওটা ব্যবহার হয় না, কেউ আসে না, এটা বাস্তবতা। আরেকটা হচ্ছে যে দ্য ক্যাপাসিটি অফ অ্যানিমাল স্যাক্রিফাইস যদি আমরা ধরি, দ্য কোয়ান্টিটি, এটা এত হিউজ, ধরেন 20 লাখের মতো
তো কোরবানি হচ্ছে আমাদের এই অঞ্চলে 12 লাখ। আমরা আশা করি গতবার, এবার মনে হয় একটু বাড়বে। এত লক্ষ লোকজনের সার্ভিস দেওয়া এটা একটা এটা কিন্তু টাফ। আমি যে প্রথমে যেটা বললাম যে 15,000-এর জন্য একজন নিরাপত্তা যেরকম কর্মী, এই শহরটাকে আমরা এত বেশি ডেন্সলি পপুলেটেড এবং ওভার ক্যাপাসিটিতে না, এখন সেটা না, আপনি হয়তো এত বড় পরিসরে পারবেন না। এখন দুটো প্রশ্ন, এখন এই যে স্লটার হাউসগুলো আছে এখানে কোন কোন এলাকায় আছে, সেই এলাকার মানুষকে সচেতন করার জন্য সেখানে ব্যাপক প্রচারণা, যাতে করে তারা স্বতঃস্ফূর্তভাবে এখানে এসে তাদের গরু জবাই করে। আর একটা করার সুযোগ আছে যে ওই স্থানীয় প্রশাসনকে ইনভলভ করে তাদেরকে বাধ্য করা বা আগে থেকে নোটিফাই করা, বাইরে আসলে জরিমানা করা। কি হয়, প্রথম কথা হচ্ছে যে বাধ্য করাটা পসিবল না, কারণ আমি এরকম কোনো জিনিস ইম্পোজ করতে পারবো না যেটা আমার ক্যাপাসিটিতে প্র্যাকটিক্যাল না। হ্যাঁ, ধরেন যেটা বললাম 20 লক্ষ কিংবা 15 লক্ষ গরু স্লটার, পশু কোরবানি স্লটার করার মতো ক্যাপাসিটি দুই সিটি কর্পোরেশন মিলিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করলে এই মুহূর্তে সম্ভব হবে না। এটা হচ্ছে নাম্বার 1। তো সুতরাং এখানে ইম্পোজিশনটা অবান্তর। দ্বিতীয় যেটা হচ্ছে যে আমাদের পরিচিতর মধ্যে বন্ধুবান্ধবরা অনেকে কিন্তু এখন খামার থেকে গরু কিনেন। আবার এরকম অনেক অ্যারেঞ্জমেন্ট আছে যে খামারেই গরুটা কোরবানি করে বাসায় কিন্তু প্যাকিং করে পাঠিয়ে দিচ্ছে। এই সার্ভিস কিন্তু ঢাকায় আছে। আমি কালকেও একজনের সাথে কথা বলছিলাম, উনি কর্নেল। উনি বললেন যে আমার ফ্রেন্ডও হয়, আত্মীয় হয়। বললেন যে আমার তো বাসায় খুবই লোকবল কম, যে কারণে আমার কাছে মনে হলো যে এই সার্ভিসটা অনেক ভালো। কিন্তু তার কথা হচ্ছে যে আমার অন্য বন্ধুরা এটাতে ইন্টারেস্টেড হয় না কেন। সেখানে আমার যেটা মনে হলো যে কোরবানির এখনকার যে প্র্যাকটিস, এই প্র্যাকটিসের সাথে তো 2 দিন গরুটা রাখতে হবে কিংবা একদিন এনে রেখে তার একটা সোশ্যাল ভ্যালু, আবার গরুর সাথে একটা মায়া তৈরি করতে চান অনেকে, তার পশুর সাথে। আবার এক একজনের কষাইয়ের স্টাইল এক এক রকম, সে নিজে এটা অ্যারেঞ্জমেন্ট করতে চান। তো এটা যে শুধুমাত্র অ্যানিমাল স্লটারিংটা করেই যে অন্য মুসলমান মুসলিম প্রধান যেই শহরগুলো আছে, ইস্তাম্বুল থেকে শুরু করে ইভেন রিয়াদ পর্যন্ত, সেখানে কিন্তু তারা কিন্তু স্লটার হাউসে সব কিছু ম্যানেজ করেন। কিন্তু আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে এখানের মধ্যে এক ধরনের সোশ্যাল, এক ধরনের কালচারাল ইস্যু, তারপর মানুষকে দেখানো আমি তার বাচ্চাদেরকে ইনভলভ করে অনেকে। তো এটা করে আমরা আমাদের আলটিমেটলি ওই জায়গায় যেতে হবে, আমি যেটা মনে করি। এটার কারণে এই রেজিস্ট্যান্স গুলো আছে। কিন্তু যত বেশি কসমোপলিটন হবে মানুষজন, আরেকটু বেটার ম্যানেজমেন্ট যে যাবে, আমার মনে হয় গ্র্যাজুয়ালি আমরা এই জায়গায় যেতে হবে আমাদের। একবারে হয়তো সেটা পারা যাবে, বাট ওইখানে ওই জিনিসটা লাগবে। সেটা হচ্ছে এত বড় সাইজের সলিউশনটা আবার ওই লেভেলের ইনভেস্টমেন্ট দিয়ে করতে হবে। এটা আরেকটা বিকল্প হতে পারে কিনা, ধরেন ইউরোপ আমেরিকাতে মানুষ বাজার করছে, মাছ মাংস সবই কিনছে সুপার শপে, বাজার বলে আলাদা কোনো নাই, বাজার ব্যবস্থাপনাটা তারা ইনডোরে নিয়ে আসছে। এখন বাংলাদেশের মানুষ খোলা হাট বাজারে বাজার করে স্বাচ্ছন্দ্য বোধ করে টাটকা সবজি কেনে, সে সুপার শপে গিয়ে সবজি কিনতে চায় না। তো এরকম একটা প্রেক্ষাপটে খোলা ময়দানে, রাস্তাঘাটে মানুষ মজমা করে পশু জবে করছে, মাংস কাটাকাটি করছে, এটার মধ্যে একটা আনন্দ খুঁজে পায়। সেই অর্থে ইনডোর কোনো ছাদযুক্ত স্লটার হাউসে মানুষকে নিয়ে যাওয়া হয়তো কঠিন। সেক্ষেত্রে কি ধরেন যেমন ঢাকার বড় বড় ময়দানগুলোতে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে গরুর হাট বসছে, তেমন যেখানে যেখানে এই ধরনের মাঠগুলো আছে, সিটি কর্পোরেশনের নিজস্ব কিছু খেলার মাঠ আছে, কিংবা সেগুলোকে অস্থায়ীভাবে ম্যানেজমেন্টে করে সেখানে কিছু এলাকা ভিত্তিক স্লটারিং একটা জোন এটা আমিও ক্রিয়েট করা যায় কিনা, তাও অন্তত মানুষ খোলা মাঠে করার সুযোগটা পাবে না। এরকম প্রচুর ইনডোর এরিয়া কিংবা ফ্যাসিলিটি তৈরিও করতে হবে। আর শুধু ফ্যাসিলিটি করলে হবে না, আপনাকে কষাই সাপোর্ট দিতে হবে, তখন আসবে। কারণ হচ্ছে যখন দেখবে যে আমার একটা গরু 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সর্বোচ্চ সময় লাগবে, সেটার মধ্যে প্যাকিং করে আমি রেডি করে নিয়ে যেতে পারবো, তখন কিন্তু তার টাইম এবং সে স্লট পাবে কখন তার যেতে হবে। আমার মনে হয় এগুলো করা সম্ভব হবে। শহরে যদি আমরা এগিয়ে আসি, একদম পলিটিক্যাল উইল থাকে অ্যাডমিনিস্ট্রেশনের, এগুলো করা কিন্তু খুবই সহজ নিঃসন্দেহে। এখন ধরেন মিউনিসিপ্যালিটি বা স্থানীয় সরকার, এই অন্তর্বর্তী সরকার আমলে খুব একটা কার্যকর না, দেখা গেছে যে হয়তো সচিব দিয়ে চলছে বিভিন্ন ওয়ার্ডগুলো। তো এখন এইরকম একটা ভঙ্গুর অবস্থার মধ্যে আসলে আপনাদের এই ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজটা করতে গিয়ে কিংবা সিটি যে সার্ভিস এটা পরিচালন করতে গিয়ে আসলে কী ধরনের প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হচ্ছে? আপনারা যদি শুধু অ্যাডমিনিস্ট্রেশনকে মাথায় রেখে করেন তাহলে দিস শো উইল নট রান, রাদার আপনাকে এভরি স্টেপে ইন্টারফেয়ার করতে হচ্ছে। আমি আমার এক অভিজ্ঞতা থেকে আমি বললাম, যেহেতু আমি নিজে একসময় পরিবেশ কর্মী ছিলাম,
নদী এবং আর শহর নিয়ে, আমি নগর নিয়ে দীর্ঘদিন কাজ করেছি। সেক্ষেত্রে এই জন্য আমি জানি যে কোথায় কোন এফোর্টটা দিতে হবে। আমি ল্যান্ডফিলে 2 দিন গিয়েছি এবং হাফ বেলার উপরে করেছিলাম ইচ ডে। ঢাকার ইতিহাসে কোনো মেয়র তো কোনোদিন ল্যান্ডফিলে গিয়ে এত সময় ঢাকা গিয়েছে কিনা সেটা নিয়েও নাকি অনেকে প্রশ্ন করছেন। কিন্তু এখানে তো যেতে হবে এবং প্রবলেমটা কোথায় সেটা খুঁজে বের করে দেখে তারপরে যদি অ্যাড্রেস করা যায়, তাহলে এখন এই জরুরি টাইমে আমার মনে হয় এতটুকু আমরা তো কিছুটা হলেও ফাংশনাল করছি। তো সুতরাং সেটা করতে হবে এখন, সেটা ছাড়া তার কোনো উপায়ও নাই। তারপর আপনি দেখবেন যে এই শহরে আমরা সকাল 8টার মধ্যে পুরো শহরটা আমরা ঝাড়ু দিয়ে শেষ করি এবং 12টার মধ্যে এই শহরটা আবার ময়লা হয়ে যায়। বেশিক্ষণ লাগে না, 8, 9, 10, 11, 12, 4 ঘন্টার মধ্যে পুরো শহরের মধ্যে হচ্ছে আপনার পলিথিন, ব্যাগ, ময়লা। আপনি যেদিকে যাবেন সেদিকে ময়লা। সবাই রাস্তায় পাইকারি হালে ময়লাগুলো ফেলছে। তো আপনি একা তো করতে পারবেন, এটা তো 2 ওয়ে। মানে নাগরিকদের দায়িত্বশীল হতে হবে একদিকে, আর ডেফিনেটলি আমাদের এফিসিয়েন্সি বাড়াতে হবে। সে 130 বছরের পুরাতন ওয়েস্ট ম্যানেজমেন্ট দিয়ে এটা চললে হবে না। এই শহরে কোনো ডাস্টবিন নাই। শুধু শুধু যে আমি মানুষকে মানে ব্লেম করবো তাও তো না, আমাকে তো ডাস্টবিন প্রোভাইড করতে হবে এবং বড় সাইজের ডাস্টবিন প্রোভাইড করতে হবে এবং এটা কালেক্ট করার মতো মেকানিজম আমার লাগবে, ইনভেস্টমেন্ট আমার লাগবে, তাই না? বর্জনীয় অনেক কথা হলো। রাত পোহালে ঈদ, ঈদ মানেই আনন্দ। একটা শিশুর একটা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, আপনি দেখেছেন কিনা? একটা টেলিভিশন থেকে গেল ঈদে তার একটা সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। হয়তো 4-5 বছর বয়স হবে তার। দারুণ কিছু অবজারভেশন দিয়েছে যে এই শহরে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থাটা সরকার ঠিকমতো করে না। দেখা যায় যে ঈদে মেলা বসে, সেখানে কাপড় বিক্রি হয়, সেখানে সব বড়দের জিনিসপত্র বিক্রি হয়, কিন্তু শিশুদের একটা নাগরদোলা বা তেমন কিছু হয় না। গেল ঈদে আমরা দেখি যে সোহরাওয়ার্দী উদ্যানে এক ধরনের মেলা করা হয়েছে, কিন্তু এত মানুষ, এত ক্রাউড, এত ধুলো, ম্যানেজমেন্ট বলতে কিচ্ছু নাই। তো এই শিশুদের পার্ক বলতে আমরা শহীদ জিয়া যে শিশু পার্ক, সেটি আমরা জানি শাহবাগে, সেটি সংস্কারের নামে দীর্ঘদিন বন্ধ রাখা হয়েছে, স্টিল এটা এখন ওইভাবে ওপেন না। এদিকে শিশু মেলা আছে শ্যামলীতে, ওদিকে ওয়ান্ডারল্যান্ড গুলশানে। তো নতুন শিশুদের আর বিনোদন কেন্দ্র তৈরি করার কোনো উদ্যোগ আছে কিনা, কিংবা বিনোদন কেন্দ্র ভিত্তিক না হয়ে এটিকে আর কোন পদ্ধতিতে আনা যায় সেরকম ধন্যবাদ পরিকল্পনা আছে কিনা? আমি বলেছি যে আমরা অলরেডি 5-6টা মাঠ উদ্ধার করেছি। তো আমার সিটি কর্পোরেশনে মাঠ এবং পার্ক মিলিয়ে 25টা আছে। আমরা এটা এই বছরের মধ্যে আরও 25টা করতে পারবো। তো এর মধ্যে 6টা আমরা উদ্ধার করেছি, এগুলোকে এখন ঠিক করছি, রেনোভেট করছি এবং সব জায়গাতে 2টো জিনিস থাকবে। প্রতিটি মাঠ এবং পার্কে আমাদের লাইব্রেরির মতো বুক ক্যাফে আমরা করব। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই শহরে লাইব্রেরি নাই এবং শিশুদের কর্নার আমরা আলাদা করছি এবং এই মাঠ এবং পার্কগুলোর মধ্যে যারা হাঁটতে বেরোবেন আসছেন তাদের অ্যানিমালের পটি করার জায়গাও আমরা রেডি করছি। আচ্ছা, হ্যাঁ, এবং আমরা অলরেডি 3টা মাঠে স্পেশাল নিডস চিলড্রেনরা যেন আসতে পারে তার জন্য কেয়ার গিভিং সার্ভিস আমরা রেডি করে দিয়েছি। অলরেডি এটা করেছি আমি গত 100 দিনের মধ্যে। এটা যদি 50তে যদি যায় তাহলে ডেফিনেটলি কিছুটা স্পেস আমরা বাড়াতে পারবো। আমি আমার টেনিউরের কথা আমি বলছি। এর সাথে আমরা আরেকটা জিনিস চিন্তা করছি, সেটা হচ্ছে যে এই শহরের অনেক রোড আছে যেগুলো 8 ফিটের চেয়ে কম, এগুলোকে আমরা পেরিস্ট্রিয়াল করবো এবং এগুলো খেলার জায়গা করবো। এখানে কোনো রিক্সা এখন এই ধরনের ইনোভেশন কিংবা নতুন নতুন উদ্যোগ আমরা আগের সরকার আমলেও দেখেছি যে তারা এলাকা ভিত্তিক বেশ কিছু মাঠ উদ্ধার করে ফেন্সিং করে দিয়েছে সুন্দর করে, সেখানে ফুটবল খেলার ব্যবস্থা বা ক্রিকেট খেলার ব্যবস্থা বা করে দিয়েছে। মুশকিল যেটা হয়, আপনি যে কথাগুলো বললেন, যে উদ্যোগগুলো আপনারা নিয়েছেন বা নেবেন, আপনি দেখবেন যে ঢাকার পরিবাগে যেখানে মন্ত্রীপাড়া বলা হয় ওদিকে সুন্দর চমৎকার ফুটপাতে মানে রাত্রেবেলা বসার জন্য লাইটিংয়ের ব্যবস্থা, সুন্দর ছোট ছোট চেয়ার আছে। তো দেখা যায় যে এগুলি কয়দিন পরে যারা হয়তো ফ্লটিং মানুষ, ভাসমান মানুষ, তারা খুলে টুলে নিয়ে যাচ্ছে। তো এই যে ব্যবস্থাপনাটা আপনি করবেন, এইটার ঢাকার এই ডেভেলপমেন্টের একটা বড় ইস্যু হচ্ছে সিকিউরিটি। আপনি করে দিয়ে যাচ্ছেন, প্রকল্প বাস্তবায়ন করছেন, ঠিকাদার টাকা পেয়েছে, প্রকল্প হয়েছে, বাহবা নিয়েছে, কিন্তু এটা ধরে রাখা যাচ্ছে না, কারণ এই শহরের দারিদ্র্য অনেক বেশি কিংবা অপরাধ প্রবণতা অনেক বেশি, যেটার কারণে একটা প্রকল্প টিকছে না বেশি দিন। তো আফটার স্টেপসগুলো আসলে নিয়ে ভাবেন এই মডেলগুলো কিছু জায়গায় ফাংশন করে, যেরকম গুলশানে 2-3টা পার্ক কিন্তু ফাংশন করছে, বিকজ দিস পার্কস অ্যান্ড প্লেগ্রাউন্ড ইজ ম্যানেজড বাই গুলশান সোসাইটি। ওরা এটাকে এক ধরনের সাস্টেনেবল মডেলে করছে এবং ভিতরে একটা বুক ক্যাফে করেছে, সেখান থেকে কিছু আর্নিং আছে, কিছু স্পন্সরশিপ
আছে যারা কাজ করছেন, তারা একটা কমিটির মতো করে আমরা এটা করে দিচ্ছি এখন। তো সুতরাং এই মডেলটাই আমরা অন্য মাঠ পরিচালনা কমিটি করে দিব। এই মাঠ পরিচালনা কমিটি এটাকে এক ধরনের সাস্টেনেবল মডেল করবেন, এটা ক্লাবের মতো হবে না, মাঠ হিসেবে ইউজ করবে, হয়তোবা মাসে 4 দিন হয়তোবা কোনো ইভেন্টের জন্য অথবা কমার্শিয়ালি রাতের বেলা ব্যবহার করবে। গুলশানে তুলনামূলক ধনিক শ্রেণী কিংবা শিক্ষিতরা বসবাস করেন বিধায় এটা বাস্তবায়ন করা সহজ হয়। আপনি এখন এটা মালিবাগে না 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 আমি বলি আপনাকে, আমি তো স্পোর্টসের লোক, আমি তো খেলাধুলা করে বড় হয়েছি। 1 বিঘা জায়গায় যদি আপনি কমার্শিয়ালি মাঠ করেন ঢাকা শহরে, 1 বিঘা জায়গায় কমার্শিয়ালি মাঠ করলে নেট প্রফিট 15 লক্ষ টাকা আসে শুধু ফুটবল গ্রাউন্ড থেকে। আপনি জানেন নাকি এটা? এখন যে পরিমাণ ইনডোরে ফুটবল খেলে টার্ফে 15 লক্ষ টাকা ইনকাম হয় 1 বিঘা মাঠে, আমি আপনাকে নেট প্রফিট। তো সুতরাং আমরা যদি এটাকে পাবলিকের জন্য ফ্রি করে দিই দিনের বেলা, সবাই ব্যবহার করলো, রাতের বেলা এটাকে কমার্শিয়ালি আপনারা যারা চাকরি করেন, ব্যাংকার্স, তাদের জন্য যদি আমরা একটা পেমেন্ট মোডে গিয়ে রাতের বেলা তারা এটা করলো, তখন একটা মিনিমাম রেভিনিউ আসলো, যেটা দিয়ে এটা রক্ষণাবেক্ষণ, সিকিউরিটি, ইউটিলিটিগুলো বিল পে করা, এই মোডে কিন্তু যাওয়া যাবে। কিন্তু এটা করতে গেলে একটা কমিটি এটা লাগবে, যেটা এটা অ্যাক্টিভলি মেনটেন করবে। কমিটিটা আমরা করে দিয়ে যাব। একটা বড় ভয় হচ্ছে যে পরবর্তীতে যারা ক্ষমতায় থাকবেন কিংবা রাজনৈতিক পট পরিবর্তন হলে এটা যেন পলিটিসাইজ, যেন আওয়ামী লীগের সময় যেরকম হয়ে গিয়েছে সেটা যেন না হয়। সেটা যদি না হয় তাহলে ডেফিনেটলি এটা সাস্টেইন। সেটাই তো বাংলাদেশের বড় চ্যালেঞ্জ, যে ক্ষমতার হাত বদলের পর আসলে ভালো উদ্যোগগুলো সব সময় ভালো থাকে না, কিংবা রাজনৈতিক যে সদিচ্ছা জায়গাটা সেই ঘাটতিটা সবসময় রয়েই যায়। এখন আপনারা অন্তর্বর্তী সরকারের আমলে দায়িত্ব পালন করছেন অল্প সময়ের জন্য, 10 মাস পরে নির্বাচনের একটা রোডম্যাপের মধ্যে ঘোষণা হয়ে গেছে। সবশেষ যেটি জানতে চাই, নতুন নতুন যে উদ্যোগগুলো নিয়েছেন সেগুলো সাস্টেইনেবিলিটির জন্য বা টেকসই যাতে হয়, পরবর্তীতে যেই আসুক তিনি যেন এগিয়ে নেয়, সেটার জন্য যেমন সরকার কতগুলো ঐক্যমত্য কমিশন করে কতগুলো উদ্যোগ নিয়েছে, নগর সেবার ক্ষেত্রে সেই ধরনের কোনো মিউচুয়াল কোঅপারেশন এখন থেকে হচ্ছে কিনা, উদ্যোগ আছে কিনা? এখন যে লোকাল গভর্নমেন্ট সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিচ্ছে সেগুলোর সাথে আমরা একমত। আর আমরা যেই নতুন নতুন মডেলগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি সেটার সাস্টেনেবিলিটি ডিপেন্ড করবে বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা কতটুকু আছে তার উপরে। রাইট। বাংলাদেশে যদি আমরা চাই, আমি মন থেকে চাই, বাংলাদেশের গণতান্ত্রিক চর্চাটা খুবই স্ট্রংভাবে হওয়া উচিত। মানুষ যেন শুধুমাত্র ভোট দেওয়া না, যে কোনো রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক সরকার তার কোনো সিদ্ধান্ত নিতে নিলে সে যেন বারবার জনগণের দ্বারস্থ হতে পারে। তাকে মিড টার্ম ইভ্যালুয়েশনে জনগণের কাছে যেতে হবে, একটা সিদ্ধান্ত নিলে এটা এন্ডোর্সমেন্টে তাকে যেতে হবে। ট্রান্সপারেন্সিটা খুব গুরুত্বপূর্ণ। সে চাইলেই যেন হাসিনা যেরকমভাবে থেকে গিয়েছেন সেরকম থেকে যাওয়ার মতো কোনো ধরনের মেকানিজম না করতে পারে, অথবা সিভিল সার্ভেন্টদেরকে সে যেন দুর্বৃত্তায়ন করার জন্য সুযোগ করে না দেয়। এগুলো হচ্ছে ডেমোক্রেসির খুব গুরুত্বপূর্ণ এলিমেন্ট। সুতরাং আরেকটা গণতান্ত্রিক নগরায়ন দরকার। এবং গণতান্ত্রিক নগরায়ন, দারুণ একটা শব্দ আপনি বলেছেন, গণতান্ত্রিক নগরায়ন। আগে তো দেশে গণতন্ত্র, রাজনীতিতে গণতন্ত্র, দলের ভেতর গণতন্ত্র, তারপর অবশ্যই নগরের ভেতর গণতন্ত্র আসবে। আমরা সেই প্রত্যাশাই করি। জনাব এজাজ, এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঈদ মোবারক আগাম। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের সাপ্তাহিক আয়োজন মুক্তকণ্ঠ, সাথে ছিলাম মাকসুদুন নবী। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।